চারিদিকে বিশ্বকাপের আমেজ, কিন্তু এরই মাঝে প্রথমবারের মতো বাংলাদেশ খেলবে ইউরোপের মাটিতে সান মারিনোর বিপক্ষে। আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ। সেই ম্যাচ নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন ফুটবল বিশ্লেষক আহমেদ শায়েক। স্বাগত জানাচ্ছি খেলা যুগে আপনাকে। থ্যাংক ইউ শায়েক, আলোচনা তো চারিদিকে বিশ্বকাপে, কিন্তু এর মাঝখানেই ইউরোপে গিয়ে খেলছে বাংলাদেশ এবং র্যাঙ্কিংয়ে 211 নম্বর দল। যদিও ওই র্যাঙ্কিং দিয়ে আসলে চোখ ঢাকার সুযোগ নেই যদি আমরা বাস্তবতার হিসেব করি, কারণ যে দলটা সবসময় ফ্রান্সের সঙ্গে খেলছে, জার্মানির সঙ্গে খেলছে, রোনালদো যে দলটার সাথে অনেকগুলো গোল করেছে, ইভেন যখন আমরা বলি যে রোনালদোর টপ স্কোর লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, তখন সান মারিনোর নামটাও চলে আসে। তো এই দলটার র্যাঙ্কিং দিয়ে আসলে হিসাব করার একদমই সুযোগ নেই। এই ম্যাচটা বাংলাদেশের জন্য কতখানি কঠিন হবে আপনার মনে হয়? আচ্ছা, এখন যে ব্যাপারটা যে সান মারিনোর ক্ষেত্রে যে টিমটা আসলে যে ওরকমভাবে যে ফুল প্রফেশনাল টিম সেটাও না। ওরা হচ্ছে আপনার ধরেন যে কিছু প্লেয়ার একবারে ফুল প্রফেশনাল খেলে, কিছু প্লেয়ার হচ্ছে হাফ টাইম প্রফেশনাল, হাফ টাইম হচ্ছে প্লেয়ার হিসেবে খেলে। তো এখন এই টিমটার যে গঠনটা এমন একটা পর্যায়ে আছে যে তারা কিন্তু আবার এখন রিসেন্ট টাইমসে বেশ কিছু ভালো ম্যাচ খেলছে, বেশ কিছু ভালো ম্যাচের ভালো রেজাল্ট নিয়ে এসছে, কিন্তু সেগুলোও অনেকগুলো হাই র্যাঙ্কিং টিমের সাথে হওয়ার কারণে তাদের র্যাঙ্কিং কিন্তু পিছনে ছিল। তো এখন এই ম্যাচটা আসলে এখনও আসলে বলতে গেলে সবই কনফিউজিং। আমি বলবো বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সে কি ভালো, আপনার অনেক বেশি ভালো প্রতিপক্ষ হবে কি হবে না, কিন্তু বাংলাদেশের এখানে খেলার সময় একটা জিনিস সবসময় খুব মাইনরলি চিন্তা করে রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনি ম্যাচ জিতবেন কি জিতবেন না সেটা পরে, আবার ম্যাচ কিন্তু এখানে হারা যাবে না। তার কারণটা হচ্ছে আপনি যদি একবার এই ম্যাচ হেরে যান তাহলে কিন্তু র্যাঙ্কিংয়ে একটা বিশাল প্রভাব পড়বে। কারণ আপনি হচ্ছেন 180, 81, 82 মধ্যে যখন আছেন এবং খেলছেন, আপনি হারছেন 211 কাছে, তো এই কারণে র্যাঙ্কিংয়ে প্রভাবটা অনেক বেশি পড়বে। তো এই কারণে আসলে এইখানে এই ম্যাচটা নিয়ে আসলে বাংলাদেশের দুইটা ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত। এক হচ্ছে কোনোভাবেই ম্যাচটা হারা যাবে না, এটাকে ড্র রাখতে হবে, এবং দ্বিতীয়ত পয়েন্ট হচ্ছে যে এই ম্যাচটাকে আমাদেরকে একটা নতুন দ্বার উন্মোচন করবে, একটা নতুন জায়গা আমাদেরকে খুলে দিবে। কারণ আপনি যখন ইউরোপের টিমগুলোর সাথে খেলার চেষ্টা করবেন, শুরুতে আপনি কিন্তু বড় বড় টিমের সাথে খেলতে পারবেন না। তো সেই ক্ষেত্রে এই যে সান মারিনো, এই যে লাটভিয়া বলেন বা লুক্সেমবার্গ বা এরকম ছোটো ছোটো টিমের সাথে যখন আপনি খেলা শুরু করবেন, তখন ইউরোপের বড় বড় টিমগুলো আস্তে আস্তে তাদের আন্ডার 23 টিমের সাথে খেলবেন। আপনি সান মারিনো দিয়ে ইউরোপের দরজায় ঢুকলেন। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে সান মারিনো দিয়ে আপনি ইউরোপের দরজায় ঢুকলেন, ইউরোপের সবার নজরে আসলেন যে আপনি একটা ইউরোপের টিমের সাথে খেলছেন, যেটা কিনা সাউথ এশিয়ার টিমরা খুব কম খেলে থাকে। তো সেই হিসাবে বাংলাদেশের ফুটবল একটা ভালো একটা ব্র্যান্ডিং হতে যাচ্ছে এই ম্যাচের মাধ্যমে। আর একটা যে জিনিস এক্সট্রা সেটা হবে, সেটা হচ্ছে যে আমরা সব সময় দেখেছি যে আমরা মিডল ইস্টে যাই, যেখানে কিনা প্রচুর দর্শক পাওয়া যায়। মিডল ইস্টে যারা কাজ করছে, বাংলাদেশি প্রবাসী ভাইরা খেলতে আসে, বা মালয়েশিয়ায় যখন খেলা হয় প্রচুর পরিমাণে বাংলাদেশি প্রবাসী ভাইরা আসে। কিন্তু ইটালিতে আপনার প্রচুর বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে, যারা কিন্তু কখনো বাংলাদেশের ক্রিকেট বলেন, ফুটবল বলেন, কোনো খেলায় আসলে তারা লাইভ দেখার একটা সুযোগটা তাদের হয় না। এবং এর সাথে ধরেন যে শুধু যে ইটালি তা না, আশেপাশে যদি আপনি বলেন যে ফ্রান্স বলেন বা পর্তুগাল বলেন, এইসব জায়গায় প্রচুর বাঙালি প্রবাসী ভাইরা থাকে। তো এটা যেটা হলো যে আমাদের যে ইউরোপের যে একটা প্রবাসী বাংলাদেশি ভাইদের যে একটা মার্কেট আছে, যেখানে কিনা ফুটবলটাকে আমরা সুন্দর করে প্রমোট করতে পারবো, এটাকে ব্র্যান্ডিং করতে পারবো, সেই একটা জায়গা থেকেও কিন্তু এই ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ বহন করবে। আচ্ছা, এই যে ম্যাচের মানে সান মারিনো নিয়ে অনেক কথাই হচ্ছে, কিন্তু আসলে সান মারিনো সম্পর্কে আমরা হয়তো বা আমাদের টিমের কাছেও অত ধারণা নেই। বলা হচ্ছিল যে টমাস ডুলির জন্য অ্যাসিড টেস্ট, কিন্তু এই ম্যাচের যে প্রাথমিক স্কোয়াড সেটাও ডুলি ঘোষণা করতে পারেন নাই। তো এই ম্যাচটা দিয়ে আসলে ডুলিকে জাজ করার কতটুকু সুযোগ থাকবে বলে মনে হয় আপনার? সিলেকশন নিয়ে অবভিয়াসলি খুব কম পরিসরে আমি বলবো যে ডুলি এখানে আর কি তার জায়গাটা রাখতে পেরেছে। তার কারণ হচ্ছে যে প্রথমেই যাকে যে প্রিলিমিনারি স্কোয়াডটা দিয়েছে সেখানে তো তার আসলে কোনো সে ছিল না। কিন্তু আমি একটু পজিটিভ যে তার যে লাস্ট যে 23 জনের যে সিলেকশনটা সে করেছে, সেখানে তার কিছু ডিসিশন দেখে আমার কিছু পজিটিভ মনে হয়েছে। কোন ডিসিশনগুলো? আপনার ধরেন যে মোহাম্মদ ইব্রাহিম বা রহমত মিয়া, এরকম প্লেয়াররা, এরা হচ্ছে যে হ্যাঁ অবভিয়াসলি তারা ভালো প্লেয়ার, কিন্তু এখনকার স্কোয়াডের যে কোয়ালিটি, সেই কোয়ালিটির সাথে আসলে এই মুহূর্তে ফিটনেস বা পারফরমেন্স দিয়ে রহমত মিয়া বা ইব্রাহিম এরা আসলে এখন এই মুহূর্তে স্কোয়াডে আসে না। তো এরকম রহমত মিয়াকে এর আগে হচ্ছে ইসা ফয়সালকে বাদ দিয়ে রহমত মিয়াকে রাখা হচ্ছিল, যেটা কিনা আমাদের একসময় কি প্রভাব পড়ছিল ডিফেন্স লাইনে। সো যেই ক্ষেত্রে আমি এবার দেখলাম যে রহমতকে নেয়নি এবং সাথে ইব্রাহিমকেও নেয়নি। সো এইটা একটা পজিটিভ একটা জিনিস একটা থ্রো করছে আমাদের সব দর্শকের কাছে যে হ্যাঁ এখন ডিফেন্স লাইনটা একটু স্ট্রং আকারে সাজাচ্ছে। এবং আপনি যদি দেখেন যে স্কোয়াডের যে সিলেকশনটা হয়েছে একটু ডিফেন্স নির্ভর হয়েছে, স্বাভাবিক, কারণ আমাদের বাংলাদেশে এমনিতে অ্যাটাকিং প্লেয়ার যে স্ট্রাইকার এগুলোর সংখ্যা কম। কিন্তু এইখানে যে এই ম্যাচটা বেসিক্যালি বাংলাদেশ ভুগতে পারে হচ্ছে স্ট্রাইকিং জোনে, বিকজ হচ্ছে
পেসটা থেকে আসবে? আপনার রাকিব নেই, আপনার কোনো স্ট্রাইকার আপনি রাখেনি। মিরাজুলকে রাখার একটা সম্ভাবনা ছিল, মিরাজুলকেও শেষ পর্যন্ত রাখেনি। তো আমার যেটা ধারণা মনে হচ্ছে যে টমাস ডুলি ফার্স্ট ম্যাচ হিসেবে 4-2-3-1 ফরমেশনে যাবে, যেখানে হচ্ছে সে হয়তো মুরসালিনকে স্ট্রাইকার হিসেবে ইউজ করবে। এবং এখানে রফিককে নেওয়ার কারণ আমি একটাই দেখলাম যে 23 জনের মধ্যে শুধুমাত্র একটা সারপ্রাইজ একটা ইনক্লুশন ছিল রফিক। সো রফিককে আমার মনে হয়েছে এই কারণে নেওয়া হচ্ছে বিকজ রফিকের রানিং স্পিড বলেন স্ট্যামিনা বলেন অনেক বেশি। সো তার এই স্পিড আর স্ট্যামিনাটাকে রাইট উইং থেকে ইউজ করবে হয়তো কোনো এক সময়, হয়তো ম্যাচের শুরুর দিকে অথবা শেষের দিকে। তো যার কারণে আমার মতে রফিকের ইনক্লুশনটা হয়েছে। লেফটে তো ফাহিম থাকবে, এছাড়া কোনো অপশন দেখছি না। এখন ফাহমিদুলকে শুরুতে ইউজ করবে নাকি শেষে ইউজ করবে, এটা আসলে সেটার একটা অপশন দেখতে হবে। তো আমরা একটা নাম নিয়ে আসলে আলোচনা করতে চাই, আনিসুর রহমান জিকো। জিকোকে নিয়ে ফ্যানদের মাঝে একটা হাইপ আছে, উত্তেজনা আছে, কারণ জিকো তার সেই কোয়ালিটি দেখিয়েই নিজের জায়গাটা করে নিয়েছিলেন। তো এখন জিকোর প্রতিদ্বন্দ্বী আছে মিতুল মার্মা এবং সুজন। আপনার কাছে কি মনে হচ্ছে 2.5 বছর পর দলে ফেরা জিকো কি একাদশে সুযোগ পাবে সান মারিনোর বিপক্ষে? এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে যেটা জিনিসটা যে এখন নতুন কোচ আসলে হয় কি সবাই আসলে জিরোতে চলে যায়, সবাই নতুন করে আবার রিস্টার্ট করতে হয় তাদের পারফরমেন্স দিয়ে। তো জিকোর ক্ষেত্রে যে ব্যাপারটা যে জিকোকে এই যে জিকোর যে একটা ডাউনফল ছিল এবং সেখান থেকে এখন আবার যে সে উপরে উঠে আসলো, এই পুরো ব্যাপারটাতেই কিন্তু তার পাশের থেকে তাকে উপরে উঠিয়ে নিয়ে এসছে হচ্ছে নুরুজ্জামান নয়ন, যে কিনা এখন বাংলাদেশ ন্যাশনাল টিমের গোলকিপার হেড কোচ। তো জিকো ইজ রেডি অর নট টু প্লে দি মেইন ম্যাচ, এটা একমাত্র এখন পর্যন্ত নুরুজ্জামান নয়নই বলতে পারবে। তো আই থিঙ্ক এই ম্যাচের মাধ্যমে হয়তো ফুল ম্যাচই হয়তো খেলতে পারে, অথবা এরকম হতে পারে যে লাস্টের 10-20 মিনিট যদি খেলায় কোনো গোলকিপারদের ক্ষেত্রে অনেক সময় চেঞ্জ করে, আর সুযোগ যদিও কম হয় কিন্তু অনেক সময় আছে যে লাস্ট মোমেন্টে হয়তো চেঞ্জ করার। কারণ আমি মিতুলের অনেক সময় দেখেছি যে 70-80 মিনিটের পরে ইনজুর্ড হয়ে যায়, এরকম অনেক সময় আর কি আছে যে খেলার সময় সে ইনজুর্ড হয়ে গেছে। বাট খুবই আনলাইকলি যে গোলকিপার চেঞ্জ হবে। বাট আমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন, আই এম 100% কনফিডেন্ট যে এখানে আসলে এখন জিকো চলে আসা উচিত, বিকজ আমি যেই পরিমাণে ডিফেন্সিভ লাইনে খেলছি, সুতরাং এখানে অনেক লং রেঞ্জে শুটিং হতে পারে এবং এই হিসাবে আপনার শর্ট স্টপিং হিসাবে জিকো আর কি খুবই ভালো হবে। কারণ আপনি যে কাতারের ম্যাচটা আপনার মনে আছে, দূর থেকে যতগুলো দূরপাল্লা শট এসেছিল সবই কিন্তু জিকো ঠেকিয়ে দিয়েছিল। তো আই থিঙ্ক এখানে আসলে জিকোর এই ম্যাচটা দিয়ে আবার শুরু করে আবার ফেরত আসা উচিত। আচ্ছা, মিতুল এবং সুজন কোন জায়গা থেকে আসলে জিকোর চেয়ে পিছিয়ে থাকবে বলে মনে হয় রিসেন্ট যদি পারফর্ম দেখি আমরা? আমি বলবো এই তিনজনের মধ্যে দ্য অনলি থিং যেটা কিনা জিকোকে ডিফাইন করে সেটা হচ্ছে যে তার পায়ের বল ডিস্ট্রিবিউশন। আপনি যখনই আমাদের যেভাবে করে আমরা বড় টিমের সাথে খেলা শুরু করছি, এইসবগুলো খেলা শুরু করছি, তখনই দেখবেন যে ডিফেন্স প্রায় সময় হচ্ছে তাদের সাপোর্টের জন্য গোলকিপারকে পাস দিয়ে আবার বল নিতে হয়। তো জিকোর ক্ষেত্রে যে জিনিসটা বল প্লেইং এবিলিটি তা এবং তার পাসিং রেঞ্জ খুবই ভালো। এবং জিকো যখন পায়ে বল পায়, তার মানে অনেক সময় সে দেখেন যে গোলকিপাররা পায়ে বল পেলে একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু জিকোর ক্ষেত্রে আমি কখনো ওকে বল পায়ে হচ্ছে নার্ভাস দেখিনি। সো এই বল ডিস্ট্রিবিউশন এবং লং রেঞ্জে গোল কিক বা অল অফ এ সাডেন একটা কাউন্টার অ্যাটাক করার জন্য যে একটা বল ডিস্ট্রিবিউশন করবে, এই সব ক্ষেত্রে ম্যান সিটি বা বার্সেলোনা যে ধরনের সার্ভিস গোলকিপারের কাছ থেকে নেয়। তো আমাদের যে জিনিসটা হবে যে হয়তো আমাদেরকে যখন অ্যাটাক করছে কাউন্টার অ্যাটাকের জন্য আমাদের যে পেসি প্লেয়ারটা, সেটার জন্য হচ্ছে তাকে বল ডিস্ট্রিবিউশন করার জন্য জিকো আর কি খুবই লাভবান হবে। আচ্ছা, আমার মানে বাংলাদেশ নিয়ে আমরা শেষ আলোচনা করব, সেটা হচ্ছে এই ম্যাচের 11 কি হবে যদি একটু বলতেন আপনার হিসেবে। জিকোকে নিয়ে তো কথা হলোই। সেন্টার ব্যাকে তো তপু আর তারিক থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। লেফট ব্যাকে আই থিঙ্ক এবার জায়ানকে দিয়ে স্টার্ট করবে, বিকজ জায়ানের পারফরমেন্স ভালো, অথবা জায়ানকে তো সেকেন্ড হাফ ইউজ করলে শুরুতে ইসাককেই করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। রাইট ব্যাকটা কাকে করবে এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ সেটার উপরেই ডিপেন্ড করবে পুরো টিমের হচ্ছে ফরমেশন। কে এগিয়ে থাকবে রাইট ব্যাক পজিশনে? আমার মতে এখন যেহেতু রিসেন্ট টাইমসে কন্টিনিউয়াসলি সাত খেলে আসছে এবং রাইটে তার পারফরমেন্স যথেষ্ট ভালো রিসেন্ট টাইমসে, এবং বিশ্বনাথ সবেমাত্র ইনজুরি থেকে ব্যাক করেছে, তো সেই ক্ষেত্রে আই থিঙ্ক এখানে সাদি পেয়ে যাবে চান্সটা। সো আই থিঙ্ক বিশ্বনাথ হয়তো সেকেন্ড হাফের দিকে চিন্তা করবে। সামনে দুইজন যে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাবে, আমার মতে এখানে হৃদয়কে অবশ্যই এখন ইনক্লুড করা উচিত, কারণ হৃদয় ফুল ফিট আছে। হৃদয় আর হামজা দুজনই সামনে দুইজন প্লেয়ার হিসেবে থাকা উচিত। তার সামনে যে তিনজন থাকবে, সেন্টারে থাকা উচিত শামিদ সোমকে, লেফটে তো ফাহিম ছাড়া আমি অপশন দেখছি না। এখন শুরু করবে ফাহমিদুলকে নাকি রফিককে দিয়ে, এটা আসলে দেখার বিষয়। আর তার সামনে হচ্ছে থাকবে মুরসালিন। সো মোর অর লেস এরকমই থাকবে আর কি ফরমেশনটা। মানে এই ম্যাচে তাহলে সোহেল রানা কি আপনি দেখছেন? আমি এই মুহূর্তে আমাকে যদি সবসময় জিজ্ঞেস করেন, আমি বলবো যে হৃদয়ের যে ডিফেন্সিভ মিডফিল্ড যে কোয়ালিটিটা আছে, যেভাবে সে বল উইন করে পাস দিতে পারে, আমার মতে এখন বাংলাদেশে সেই হচ্ছে সবচেয়ে সেরা এই পজিশনে। কিন্তু সে গেম টাইম কম পায়, কারণ রিসেন্টলি তার ইনজুরি অনেক বেশি ছিল, যার কারণে সে গেম টাইম পায় নাই। আমি বলবো যে হৃদয় যদি চান্স না পাও, তাহলেও সেকেন্ডে তারপরে আসলে সোহেল রানা জুনিয়র আসে, কারণ তার বেশ কিছু ট্রিকারি আছে যেটা কিনা হেল্প করে আর কি। সোহেল রানা সিনিয়রকে আপনি প্রথম দুই চয়েসের মধ্যে আমি এই মুহূর্তে আপাতত
আপাতত দেখছি না। আস্তে আস্তে যত বেশি যাবে ডুলির, তখন বোঝা যাবে যে ডুলির খেলাটা কি, কারণ যেহেতু এই মুহূর্তে আমরা ডুলির মানে ফরমেশনের এবং খেলা ব্লু প্রিন্ট আমরা জানি না, এই কারণে আসলে এখনই কনফার্ম করে বলতে পারছি না। আচ্ছা, আমরা সান মারিনো নিয়ে কথা বলছিলাম। সান মারিনো আমি শুরুতে একবার বলেছিলাম যে সান মারিনো এমন একটা দল যে দলের সাথে আসলে ইউরোপের সাথে জড়িয়ে অনেক বেশি, বিশেষ করে রোনালদোর কথা বললেই সান মারিনোর নাম চলে আসে কোনো একটা ভাবে, কারণ রোনালদোর যে টপ গোল লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, লুক্সেমবার্গ, সান মারিনো, এই দলগুলোর বিপক্ষে রোনালদো সর্বোচ্চ গোল। তো তেমন একটা দলের সাথে ম্যাচ খেলবে বাংলাদেশ, এবং সেইখানে আপনার বুকে লেখা আছে CR7 বিশ্বকাপ, রোনালদোর শেষ বিশ্বকাপ। যদিও তার কোচ বলেছেন 2030 বিশ্বকাপে রোনালদো খেলবে, এটা হয়তো বা কাল্পনিক। এই বিশ্বকাপে আসলে রোনালদোর জন্য কতটুকু সম্ভব বিশ্বকাপ জেতা? আপনার কি মনে হয় রোনালদোকে 2030 ওয়ার্ল্ড কাপ বললাম তো খেলবে? কাল্পনিক বা myth। আমার মতে রোনালদো 2030 ওয়ার্ল্ড কাপও খেলবে। তার কারণ হচ্ছে 2030 ওয়ার্ল্ড কাপের হোস্ট হচ্ছে পর্তুগাল, তার দেশেই বিশ্বকাপ হচ্ছে। আমার মতে রোনালদো এই সুযোগ কখনো ছাড়তে চাবে না। এবার আসি এইবারের ওয়ার্ল্ড কাপের ব্যাপারে। এইবারে ওয়ার্ল্ড কাপে 48টা দলের মধ্যে কোনো একটা দলের যদি আপনি প্লেয়ার কোয়ালিটি এবং ডেপথ বলেন, সবচেয়ে বেস্ট টিম হইতেছে পর্তুগাল। আপনি যদি প্লেয়ারদের ডেপথ এবং ফরমেশন এবং সব কিছু চিন্তা করেন, মার্কেট ভ্যালু সব কিছু, মানে এই একটা দলে যেই স্কোয়াডটা সিলেক্ট করেছে রবার্টো মার্টিনেস কোচ, সে এইখানে মিনিমাম 3 থেকে 4 রকমের ফরমেশন সে খেলাতে পারবে, এবং সে যখন ইচ্ছা তখন সে ফরমেশনগুলো চেঞ্জ করতে হবে এবং প্লেয়ারের কোয়ালিটি ড্রপ করবে না। এরকমভাবেই সে প্লেয়ারগুলো সিলেকশন করেছে। হয়তো খেলার শুরুতে 4-3-3 বা 4-2-3-1 পদ্ধতি যাবে, কারণ স্ট্রাইকার হিসেবে রোনালদোকে রাখবে, কিন্তু মানে যে কোনো সময় যে কোনো চেঞ্জ করলে, যদি চেঞ্জ করতে চায় ফরমেশন, তার জন্য তার অনেক প্লেয়ার রেডি আছে। সো যার কারণে আমি বলবো যে এই যে বড় একটা লম্বা একটা বিশ্বকাপ, এই বিশ্বকাপে যদি কোনো টিম পরিপূর্ণভাবে স্কোয়াডের দিক থেকে আর কি ফুলফিল্ড, সেটা একমাত্র পর্তুগাল। আচ্ছা, গত বিশ্বকাপে আমরা দেখেছি রোনালদোকে বেঞ্চ করেছে কোচ বারবার, তখন তো মার্টিনেজ ছিলেন না, রবার্তো মার্টিনেজ। তো গত বিশ্বকাপে যেখানে রোনালদো ফুল গেম টাইম পান না, এই বিশ্বকাপে আসলে কেমন টাইম সে ডিজার্ভ করবে আপনার মনে হয়? আচ্ছা, গত বিশ্বকাপের থেকে এই বিশ্বকাপে রোনালদোর রোলটাকে একটু ডিফাইন করে রাখতে হবে। তার কারণ হচ্ছে গতবারের বিশ্বকাপে জিনিস ছিল যে রোনালদো তার চিরাচরিত যে খেলাটা, যেটা কিনা সে স্ট্রাইকিংয়ে খেলে কিন্তু ড্রিবল করতে চায়, সে সবাইকে কাটিয়ে যেতে চায়, এক্সট্রা কিছু করতে চায়, এরকম একটা প্রবণতা তার মধ্যে ছিল। এবং তখন যে পর্তুগালের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটাও তখন আর কি যে লেভেলে ছিল, একবারে টপ লেভেলে ছিল না এইবার যেরকম আছে, সব দিক দিয়ে আর কি সমানভাবে সব প্লেয়ার ছিল না। কিন্তু এইবারে ওয়ার্ল্ড কাপে রোনালদোর রোল ইজ ডিফারেন্ট। রোনালদো এখন আগের মতন কিন্তু দেখবেন যে বল নিয়ে দৌড়ায় না। রোনালদোর খেলাটাই হচ্ছে এখন পজিশনাল স্ট্রাইকার, গোল করো, টার্গেট ম্যান। আপনি দেখবেন পুরো পর্তুগাল টিম কন্টিনিউয়াসলি অ্যাটাক করছে এবং বক্সে বল ডেলিভার করছে। তাদের টার্গেটই থাকবে যে বক্সে অ্যাটলিস্ট 10 থেকে 15টা বল যাতে ডেলিভার হয়, কারণ যারা জানে যে 10 থেকে 15টা বল যদি ডেলিভার করতে পারে, এর মধ্যে একটা রোনালদো কোনো না কোনোভাবে ছোঁয়া লাগিয়ে গোল করে ফেলবে। এবং আপনি যদি ইভেন গত বছর ইউএফএ নেশনস লিগের ফাইনালটাও দেখেন, যেখানে কিনা স্পেনের সাথে খেলা হলো, পর্তুগাল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল এবং খেলায় কিন্তু ফিরতে এসেছিল রোনালদো জাস্ট এই পজিশনাল স্ট্রাইকিংয়ের উপরে ডিপেন্ড করে। এবং রোনালদো ধরেন যে যেরকমভাবে গত 6 বছরে কিন্তু রোনালদো কোনো টাইটেল জিতেনি। এই জাস্ট কয়েকদিন আগে গিয়ে অবশেষে সে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো টাইটেল জিতে নেয়, জুভেন্টাসে কোনো টাইটেল জিতে নেয়, সৌদি লিগও এতদিন টাইটেল জিতছিল না। আসার আগে সে একবারে লিগটা জিতে আসলো। সো এখন রোনালদো আমি বলবো যে তার যে নতুন খেলার যে ধরন, সেই ধরনের সে এখন অনেক বেশি কমফোর্টেবল এবং পুরো টিমটাও কমফোর্টেবল। ওই ব্যাপারটা নেই যে সে সুপারস্টার, তাকে বল দাও ভুলে যাও বাকি সব খেলা। কিন্তু এখন হচ্ছে সবাই বল গিয়ে লাস্ট এন্ডিং পার্টটা হচ্ছে রোনালদো যে জাস্ট ছোঁয়াটা লাগাবে। সো এই হিসেবে রোনালদো আই থিঙ্ক ভেরি গুড, ভালো করবে। আর একটা সুবিধা হচ্ছে যে রোনালদোর এখন সব ম্যাচে খেলার কোনো দরকার নেই, ছোট ছোট ম্যাচে সে চাইলে সাব হইতে পারে। তাহলে আমরা হয়তো বা রোনালদোর মানে ভিন্ন রোলে দেখব, ভিন্ন রোলে বা কমপ্লিটলি ভিন্ন রোলে দেখবেন। আপনি গত 4-5টা ওয়ার্ল্ড কাপ যে রোল দেখেছেন, এইবার পুরো ওয়ার্ল্ড কাপেই রোনালদোর রোলটা। আচ্ছা, আমরা একটু আর্জেন্টিনায় ফিরতে চাই। পর্তুগাল নিয়ে অনেক কথা হলো। আর্জেন্টিনার একটা প্লেয়ার খুবই ইয়াং, কিন্তু তাকে নিয়ে আসলে আলোচনা করতে হচ্ছে, নিকো পাজ। ইনজুরি কনসার্ন ছিল এবং কনফিউশন ছিল শেষ পর্যন্ত সে বিশ্বকাপে থাকবে কি থাকবে না। নিকো পাজ নিজে জানিয়েছেন তিনি ফিট এবং বিশ্বকাপে খেলবেন। নিকো পাজ আসলে ইয়াং, তারপরে আর্জেন্টিনা টিমের জন্য তার রোলটা কতটা ভাইটাল হতে পারে? নিকো পাজ অনেক ভাইটাল এবারে ওয়ার্ল্ড কাপে। তার কারণ হচ্ছে যে তাকে ধরা হচ্ছে যে মেসির সাকসেসর হিসেবে তাকে চিন্তা করা হচ্ছে। সো মেসির সাকসেসর যখন চিন্তা করা হবে, তাকে যখন মানে কিছু কিছু, আমি যেটা বলছিলাম যে লম্বা বিশ্বকাপ, সো কিছু কিছু ম্যাচে অবশ্যই মেসি হয়তো খেলতে পারবে না। তো তখন তাকে সাপোর্ট হিসেবে তো নিকো পাজও এসে তাকে খেলা দেখাতে হবে এবং খেলাটাকে নিয়ে যেতে হবে। এছাড়া আমার কাছে যেটা মনে হচ্ছে যে এবার যে অ্যাঙ্গেল ডি মারিয়া যে নাই, তার পজিশনের জায়গায় যে কে খেলবে, এইটা নিয়ে কিন্তু এখনো কনফিউশন আছে। এখনো পর্যন্ত কিন্তু মাতিয়াস সুল্লাহকে নেওয়া হয়নি। হ্যাঁ, মানে কেউ কিন্তু এখনো কনফার্ম না যে ওই
পজিশনটা কে খেলবে, বাকি কিন্তু 10টা পজিশন সবাই জানে যে কে খেলতে আছে, কিন্তু ওই পজিশনটা নিয়ে এখন একটা কনফিউশন আছে। তো আমার একটা ধারণা আছে যে হয়তো ফরমেশনে এমন কিছু একটা চেঞ্জ নিয়ে আসবে যেখানে নিকো প্যাসকে ওই পজিশনটা দিয়ে খেলা হবে। মেসি এবং নিকো প্যাস এরকম হতে পারে যে একসাথেই খেলবে, কিন্তু তাদের রোলটা হবে ফ্রি রোল, যার কারণে যেটা হবে যে মেসির জন্য মুভমেন্ট করা সুবিধা হবে, নিকো প্যাসের জন্য সুবিধা হবে। তো আই থিঙ্ক এরকম একটা পজিশন থেকে আপনি হয়তো ফার্স্টে স্টার্টিং 11-এই নিকো প্যাসকে দেখতে পারেন। সো এইবারের ওয়ার্ল্ড কাপে মেসি তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট, কিন্তু মেসি পাশাপাশি ইম্পর্টেন্ট নিকো প্যাসও। সো আপনাকে এই জিনিসটাও খেয়াল রাখতে হবে। আর মেসির কথা বলছিলেন, নিকো পাস এবং মেসি যখন একসাথে খেলবে এইটা আসলে কেমিস্ট্রিটা কতটুকু জমতে পারে বলে মনে হয়? কারণ স্কালোনি প্রত্যেকটা প্রতিপক্ষ দেখে দেখে আলাদা ফরমেশন সাজান, এটা আমরা আগে দেখেছি। এখন নিকো প্যাস যে জিনিসটা, যে অবভিয়াসলি তার ইয়াং এবং সে তার মধ্যে যে অ্যাগ্রেশন বলেন, তার মধ্যে যে খেলার যে হাঙ্গারটা বলেন, মুভমেন্টটা বলেন, সেটা অবভিয়াসলি মেসি থেকে অনেক বেশি থাকবে। আর মেসির এবারে ওয়ার্ল্ড কাপে যে রোলটা হবে, সে শুধু এখন যে জিনিসটা করে যে সে হচ্ছে যে পুরো মাঠটা স্ক্যান করে, একটা পজিশনে দাঁড়ায় থাকে এবং সে কিন্তু আস্তে করে খেলাটা ওভাবে করে খেলায় দেয় দলের। আপনি যদি 1970 সালের ওয়ার্ল্ড কাপ দেখেন, যেখানে কিনা পেলের লাস্ট ওয়ার্ল্ড কাপ ছিল, ওইখানে কিন্তু পেলে খুব যে বেশি দৌড়াদৌড়ি করেছে তা কিন্তু না, সে কিন্তু জাস্ট জায়গায় দাঁড়ায় দাঁড়ায় এমন একটা করে অ্যাটাকের মূল কেন্দ্রবিন্দু পেলে ছিল, কিন্তু সবসময় কিন্তু সে দৌড়ে বেড়াতো না। তো আই থিঙ্ক পেলের মতন ওইরকম একটা রোল নিবে আর কি মেসি, যে পজিশনাল জায়গায় হিসেবে খেলবে কিন্তু অ্যাটাকগুলোকে সে শুরু করাবে। সো আই থিঙ্ক এর মাধ্যমে দেখবেন যে নিকো প্যাস আর একটু ভালো খেলবে, যেটা কিনা হচ্ছে আপনার 1970 ওয়ার্ল্ড কাপে হচ্ছে টোস্টাও নামে একজন ছিল, সে আর কি ভালো করেছিল। সো এরকমভাবে বেশ কিছু প্লেয়ার দেখবেন যে এবার হচ্ছে অন্যান্য প্লেয়াররা বেশি গোল দিবে, মেসি হয়তো ব্যাক সিটে থেকে জিনিসটা কন্ট্রোল করবে। থ্যাংক ইউ আহমেদ শায়েক। আমরা নিশ্চয়ই আরো আলোচনায় আসবো পরবর্তীতে, এবং বিশ্বকাপ যেহেতু এগিয়ে আসছে, অনেক অনেক আলাপ কিছু হবে। নিয়ে আলোচনা হবে।